আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা ইউরিনারি সিস্টেমের ডেভেলপমেন্ট সম্পর্কে জানব। ইউরিনারি সিস্টেম ডেভেলপমেন্টের দিক থেকে খুব বেশি জটিল না, ইজি আছে, মোটামুটি ধরো অ্যাভারেজ, খুব কঠিনও না, আবার একদম যে নিজে নিজে পড়লে বুঝবা ওই রকম এতটা একবারে বোঝা যাবে তা অতটা সহজও না। ইউরিনারি সিস্টেম কী কী পার্টস নিয়ে গঠিত আমরা সবাই জানি। এখানে কিডনি থাকবে, ইউরেটার থাকবে, ইউরিনারি ব্লাডার থাকবে এবং ইউরেথ্রা থাকবে। সো আমরা এই পার্টসগুলো কীভাবে ডেভেলপমেন্ট ঘটে সেই ডেভেলপমেন্টের প্রসেস সম্পর্কেই জানবো। মেইনলি এখানে আমরা আসলে কোনটা পড়ে থাকি, মেইনলি এখানে আমরা কিডনি সম্পর্কে ডিটেলস জেনে থাকি, আর বাকি সব কিছু আমাদের কাছাকাছি লেভেলের। ধরো কিডনি যতটুকু ডেভেলপমেন্ট ঘটে সেখান থেকে ইউরেটার, ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রা কাছাকাছি লেভেলের ডেভেলপমেন্টটাই ঘটে। খুব অল্প কথায় জাস্ট সোর্সগুলো পড়ে নিলেই হবে। তো ইউরিনারি সিস্টেমটা আসলে ডেভেলপমেন্ট যদি একদম গ্রসভাবে বলি তাহলে ডেভেলপমেন্ট করে ইন্টারমিডিয়েট মেসোডার্ম এবং প্রিমিটিভ ক্লোয়েকা থেকে। তুমি কিডনির কিছুই পারো না, ইউরিনারি সিস্টেম কিছুই পড়ো নাই, স্টিল এই দুইটা কথা যেন জানা থাকে, তাহলে অন্তত টিচার যদি কিছু জিজ্ঞেস করেন তাহলে শুরু করতে পারবা। ইমব্রায়োলজি কিন্তু ভাইভাতে খুব বড় করে যে ধরে ওরকম না, অনেকটা এক্সপ্লানেটরি ফিগারের উপর বেস করে ধরা হয় এবং সেই এক্সপ্লানেটরি ফিগারটাকে তোমাকে এক্সপ্লেন করতে হবে। এখন তুমি তো যদি এটাই না জানো যে কই থেকে ডেভেলপমেন্ট ঘটে তাহলে তো হবে না। তাহলে ইউরিনারি সিস্টেম ডেভেলপস ফ্রম ইন্টারমিডিয়েট মেসোডার্ম এবং প্রিমিটিভ ক্লোয়েকা। আচ্ছা, এই যে আমাদের ইউরিনারি সিস্টেমটা আছে, আমরা এক কথায় বলে থাকি ইউরোজেনিটাল, মানে এখানে ইউরিনারি সিস্টেমটাও আছে, জেনিটালিয়া সিস্টেমটাও আছে। জেনিটালিয়া মানে হচ্ছে মেল জেনিটালিয়া, ফিমেল জেনিটালিয়া দুইটা, যার যার দেহে তার বডিতেও সেটা। ইউরিনারি সিস্টেমটা ডেভেলপমেন্ট ঘটায় জেনিটাল সিস্টেমের আগে, ওকে। এবং এটা বলবো অবশ্যই যে জেনিটালিয়া সিস্টেম ভিডিও দেখার আগে ইউরিনারি সিস্টেমের ভিডিওটা দেখে নেওয়া ভালো। তো প্রথম কথা হচ্ছে ডেভেলপমেন্টটা কীভাবে ঘটে। প্রথম কথা, একদম শুরুতে এমব্রায়োটা ফোল্ডিং হবে এবং ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে, ইন্টারমিডিয়েট মেসোডার্ম সম্পর্কে পরে আসার কথা। মেসোডার্মকে তিন ভাগে ভাগ করা যায়। আমরা জানি জার্ম লেয়ার হচ্ছে তিনটা, একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। এর মধ্যে মেসোডার্মকে আবার ভাগ করা যায় তিনটা, পারেক্সিয়াল মেসোডার্ম, ইন্টারমিডিয়েট মেসোডার্ম, ল্যাটারাল প্লেট মেসোডার্ম। তো এর মধ্যে এই যে ইন্টারমিডিয়েট মেসোডার্মটা আছে, এই ইন্টারমিডিয়েট মেসোডার্মটা একটা লংগিটিউডিনাল ইলিভেশন ঘটায় ইচ সাইডে অফ দ্য ডরসাল এওর্টা অ্যান্ড ডরসাল মেসেন্টারি অফ দ্য প্রিমিটিভ গাট। ফর এক্সাম্পল, কারোর সাইড ভিউ হচ্ছে এরকম, এটা হচ্ছে তার সাইড ভিউ, মানে এক সাইড দেখা যাচ্ছে। অনেকে আমরা ছবি তুলি স্টাইলিশ করে, এইভাবে এক সাইড দেখা যায়। তো এরকমভাবে এমব্রায়োটার হচ্ছে এরকম একটা সাইড ভিউ আমরা দেখতেছি। এই সাইড ভিউতে এখানে হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম আছে, এইটা সামনে হলো ফোরগাট, মিডগাট, হাইন্ডগাট, এখানে ক্লোয়েকা আছে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের কি ইন্টারমিডিয়েট মেসোডার্ম, মানে মেসোডার্ম আছে এক কথায়, ওকে। তো এই মেসোডার্ম থেকে একটা লংগিটিউডিনাল এলিভেশন দেখা যাবে অন ইচ সাইড অফ দ্য ডরসাল এওর্টা এবং ডরসাল মেসেন্টারি অফ প্রিমিটিভ গাট। আচ্ছা, তো এই ডরসাল এওর্টা, ডরসাল মেসেন্টারি অফ দ্য প্রিমিটিভ গাট দেখবো আমরা এই ছবিতে। এই যে এখানে হচ্ছে আমাদের ডরসাল এওর্টা আছে, এটা আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম ডেভেলপমেন্টের সময় পড়ি, এবং এটা হচ্ছে আমাদের প্রিমিটিভ গাট। তাহলে এইটা এবং এইটা এর এখানে কোথায় আছে এলিভেশন দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম। এই ইন্টারমিডিয়েট মেসোডার্ম এইটার ইচ সাইডে এবং এটার ইচ সাইডে বলা আছে যে ডরসাল এওর্টা এবং ডরসাল মেসেন্টারি অফ প্রিমিটিভ গাট এর প্রত্যেক সাইডে কি আছে আমাদের এই ইন্টারমিডিয়েট মেসোডার্ম আছে। ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে একটা এলিভেশন দেখা যাবে, যে এলিভেশনটাই মূলত নাম হলো ইউরোজেনিটাল রিজ। এই ইউরোজেনিটাল রিজ নামের মধ্যে আছে ইউরো আবার জেনিটাল, অর্থাৎ ইউরো এবং জেনিটাল সিস্টেম দুইটাই ডেভেলপমেন্ট ঘটে এই ইউরোজেনিটাল রিজ থেকে। এর মধ্যে আমরা আজকে পড়তেছি ইউরিনারি সিস্টেম। সুতরাং এই ইউরোজেনিটাল রিজের মধ্যে জেনিটাল রিজটা থাকে মিডিয়ানি এবং ইউরিনারি সিস্টেমটা থাকে ল্যাটারালি। এই ইউরিনারি সিস্টেমের যে ল্যাটারাল পার্ট তার নাম হচ্ছে নেফ্রোজেনিক কর্ড। এই নেফ্রোজেনিক কর্ড হলো আমাদের আগের যে ফিগারটা ছিল, এই ফিগারটার নাম হচ্ছে নেফ্রোজেনিক কর্ড পুরাটা। এই নেফ্রোজেনিক কর্ডের মধ্যে আবার দেখো তিনটা পার্ট আছে, প্রোনেফ্রোস, মেসোনেফ্রোস, মেটানেফ্রোস।
তো এইটা আসলে তিনটা সিস্টেম, প্রোনেফ্রিক সিস্টেম, মেসোনেফ্রিক সিস্টেম, মেটানেফ্রিক সিস্টেম। বাট শুধুমাত্র মেটানেফ্রিক সিস্টেমটা আমাদের হিউম্যান লাইফে পারসিস্ট করে, প্রোনেফ্রোজ বা মেসোনেফ্রোজ পারসিস্ট করে না। প্রোনেফ্রোজ সামান্য কয়েকদিনের জন্য 4th উইকে একদম শুরুতে এটা তৈরি হয় আবার সাথে সাথে রিগ্রেস করে ফেলে। রিগ্রেস হওয়া মানে হচ্ছে এটা তৈরি হয়ে আবার শেষ হয়ে যায় আর কি। তারপর হচ্ছে মেসোনেফ্রোজ, এটা কিছুদিন তৈরি করার পরে এটা হচ্ছে গ্লোমেরুলাস তৈরি করে, বোমেন্স ক্যাপসুল তৈরি করে, সব কিছুই তৈরি করে, কিন্তু শেষ পর্যন্ত 8 উইকের দিকে যেয়ে সে আবার ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, মানে রিগ্রেস করে, রিজেনারেট করে 8 উইকের দিকে। আর 5th উইকের দিকে মেটানেফ্রিক সিস্টেমটা তৈরি হয়। এই মেটানেফ্রিক সিস্টেমটা আমাদের পার্মানেন্ট কিডনি হিসেবে কাজ করে ডেভেলপমেন্ট হওয়ার পরে। তো আমরা মেটানেফ্রিক সিস্টেম সম্পর্কে জানবো। তো আমাদের প্রত্যেকটা কিডনি ডেভেলপ করে মেটানেফ্রোজ থেকে। মেটানেফ্রোজের আরেক নাম হচ্ছে মেটানেফ্রিক মেসোডার্ম। আর ইউরেটেরিক বার্ড যেটা হলো মেসোনেফ্রিক ডাক্টের আউটগ্রোথ। এই যে আমরা একটু আগে মেসোনেফ্রোজ পড়লাম, কথা হলো যদি আমাদের কোনো কাজেই না লাগে, প্রোনেফ্রোজ, মেসোনেফ্রোজ, মেটানেফ্রোজ, তিনটার মধ্যে যদি এটা কিডনি হিসেবে কাজ করে, তাহলে তো মেসোনেফ্রোজ থাকার লাভ নাই। কারণ মেসোনেফ্রোজ কেন তৈরি হয়? কারণ মেসোনেফ্রোজ থেকে মেসোনেফ্রিক ডাক্ট তৈরি হয়। এই যে আমরা এই ছবিতে দেখব, এটা ছিল প্রোনেফ্রোজ, যেটা পরবর্তীতে রিগ্রেস হয়ে যায়। এটা হচ্ছে মেসোনেফ্রোজ। এই মেসোনেফ্রোজের মধ্যে এটা হলো মেসোনেফ্রিক ডাক্ট। এই মেসোনেফ্রিক ডাক্টটা থেকে তৈরি হয় ইউরেটেরিক বার্ড। ঠিক আছে, এই ইউরেটেরিক বার্ড হলো মেসোনেফ্রিক ডাক্টের একটা আউটগ্রোথ। সুতরাং পার্মানেন্ট কিডনি থেকে প্রত্যেক কিডনির যে কালেক্টিং সিস্টেম সেটা তৈরি হওয়ার জন্য লাগে ইউরেটেরিক বার্ড। আর এই ইউরেটেরিক বার্ডটা আসে মেসোনেফ্রিক ডাক্ট থেকে, এই জন্য মেসোনেফ্রিক ডাক্টটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তো এখন আমরা কি জানলাম? এটা পরীক্ষার জন্য খুবই মাস্ট, যে কালেক্টিং সিস্টেম ডেভেলপস ফ্রম ইউরেটেরিক বার্ড আর সিক্রেটরি সিস্টেম ডেভেলপস ফ্রম মেটানেফ্রিক বা মেটানেফ্রোজ। ওকে, আচ্ছা, তো আমরা কিডনির কথা এটা পড়লাম। আমরা এখন কিডনি ডেভেলপমেন্ট চলে আসছি। বাকি যে ইউরেটার, ইউরেথ্রা, ইউরিনারি ব্লাডার, সেগুলো কিন্তু আলাদা বিষয়। সেগুলো ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রা এইটা তৈরি হয় ক্লোয়েকা থেকে। কিডনি এবং তার সাথে থাকা যে ইউরেটারটা তৈরি হয় ইউরেটারিক বার্ড থেকে, এবং কিডনিটা তৈরি হয় মেটানেফ্রোজ এবং ইউরেটারিক বার্ড থেকে। ওকে, আমরা আশা করি এই জিনিসটা মনে রাখবো। এখন প্রত্যেকটা ডেভেলপমেন্ট আলাদা করে পড়তে হবে, মানে ইউরেটারিক বার্ডের ডেভেলপমেন্টটা এবং মেটানেফ্রোজের থেকে সিক্রেটরি সিস্টেমের ডেভেলপমেন্টটা পড়তে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কালেক্টিং সিস্টেমটা পড়বো। কালেক্টিং সিস্টেম ডেভেলপ ঘটে কই থেকে? ইউরেটারিক বার্ড থেকে। ইউরেটারিক বার্ড কোনটা? এই ছবিতে, এই যে আমাদের ইউরেটারিক বার্ড, এটা। আমি ছবিটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত ডিসক্রাইব করি। যেমন এখানে একদম এই জায়গা যেটা, সেটা হচ্ছে ভেন্ট্রাল বডি ওয়াল, আর পেছন দিকে আছে ডরসাল বডি ওয়াল। ওকে, এইটার নাম হচ্ছে ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্ট। এটা যদি এটা থেকে আমাদের ফিজিওলজিক্যাল আম্বিলিক্যাল হার্নিয়া হয়, তারপর পরবর্তীতে আবার এটা রিটার্ন করে ফেলে 10th উইকের দিকে। তো যাই হোক, এগুলো আমরা পড়ে থাকি ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে। এটা ডাইজেস্টিভ সিস্টেমের জন্য কাজে লাগা যে ফোরগাট আছে, ফোরগাট, মিডগাট এবং হাইন্ডগাট। এই হাইন্ডগাটের একদম সর্বশেষ অংশ যেটা অ্যালান্টয়েজের পরে থাকে, সেটাকে বলি আমরা ক্লোয়েকা। এটার নাম হচ্ছে সেই ক্লোয়েকা। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যালান্টয়েজ। ওকে, অ্যান্ড এখানে আমরা দেখতেছি এটা হচ্ছে প্রোনেফ্রিক সিস্টেম, মেসোনেফ্রিক সিস্টেম এবং এটা হলো মেটানেফ্রিক সিস্টেম। ওকে, এবং মেসোনেফ্রিক সিস্টেমের মধ্যে আছে মেসোনেফ্রিক ডাক্ট, যে ডাক্ট থেকে তৈরি হয়েছে এই ডাক্ট থেকে তৈরি হয়েছে ইউরেটারিক বার্ড। ওকে, আচ্ছা, এখন বলতেই পারো যে এখানে আমাদের নিউরাল টিউব কোথায়, আরও অনেক স্ট্রাকচার সেগুলোকে আমরা ইনক্লুড করি না, আমাদের আলোচনার জন্য যেগুলো দরকার সেগুলোকে রাখছি। ওকে, আচ্ছা, এখান থেকে কী তৈরি হচ্ছে? এটা লিভার তৈরি হচ্ছে। ইউরেটারিক বার্ড থেকে এইগুলা গেল। তো ইউরেটারিক বার্ড তৈরি হয়েছে কই থেকে? মেসোনেফ্রিক ডাক্ট থেকে। সেই ইউরেটারিক বার্ড এখন মেটানেফ্রিক টিস্যুর মধ্যে পিনাট্রেট করে। দেখো, এই যে এখান থেকে তৈরি হয়ে শেষ হয়, এটা হচ্ছে মেটানেফ্রিক টিস্যু, এর মধ্যে সে পিনাট্রেট করছে, ঢুকে গেছে, পিনাট্রেট করলো। তারপরে ইউরেটারিক বার্ড ডাইলেট হলো এবং ফর্মস প্রিমিটিভ রেনাল পেলভিস। এখানে আমরা এই ছবিতে ভালো দেখব যে ইউরেটারিক বার্ড ছিল এটা কিন্তু এখন ডাইলেট হবে, বড় হয়েছে, এবং বড় হয়ে যেটা তৈরি করলো তার নাম হচ্ছে রেনাল পেলভিস। এই রেনাল পেলভিসটা এখন ক্রেনিয়াল এবং কর্ডাল, অর্থাৎ দুই ভাগে ভাগ হয়ে যাবে, যেটা ফিউচার মেজর ক্যালিসিস হবে।
এই যে আমরা এই ছবিতেই দেখতে পাচ্ছি, এটা পরবর্তীতে এটা হচ্ছে দুই ভাগ হয়ে গেছে, একটা ক্রেনিয়াল আর একটা কডাল। এটা পরবর্তীতে মেজর কেলিস হবে। এরপরে এই ইউরেটারিক বার্ড সাব ডিভাইডেড ইন্টু 12 টু মোর জেনারেশন, অনেকগুলো ভাগে ভাগ হয়। এটা তো আমাদের ধরো মেজর কেলিসিস ছিল, এই মেজর কেলিসিসটা আবার অনেক ভাগে ভাগ হয়েছে, ভাগ হইতে থাকলো 12 থেকে বা তার চেয়েও বেশি ভাগে ভাগ হইল। টিউবিউলস অফ দ্য সেকেন্ড অর্ডার ইনলার্জ অ্যান্ড অ্যাবজর্ব ডোজ অফ থার্ড অ্যান্ড ফোর্থ জেনারেশন। সেকেন্ড জেনারেশনটা ইনলার্জ হয়েছে, থার্ড অ্যান্ড ফোর্থ রিগ্রেস করে গেছে, অ্যাবজর্পশন হয়েছে অ্যাকচুয়ালি থার্ড অ্যান্ড ফোর্থ। এর ফলে এখানে তৈরি হয়েছে সেটা হচ্ছে মাইনর কেলিস। এগুলো হচ্ছে মাইনর কেলিস। এটা কিন্তু মাইনর কেলিস না, এটা হচ্ছে এখান থেকে আমাদের কালেক্টিং টিউবিউল বের হবে। এই যে মাইনর কেলিস হচ্ছে এই জায়গাগুলো, স্পেসগুলো যেখানে এসে কালেক্টিং টিউবিউল শেষ হবে। ওকে, তো এদিকে একটা মেজর কেলিক্স ছিল, এদিকে একটা দুইটা মেজর কেলিক্স, এদিকে প্রত্যেকটা মাইনর কেলিক্স। ঠিক আছে, আচ্ছা। তো এই যে ফার্দার ডেভেলপমেন্ট অফ দ্য কালেক্টিং টিউবিউল গিভ রাইজ টু কালেক্টিং ডাক্ট অ্যান্ড কালেক্টিং টিউবিউল। এখান থেকে আবার কালেক্টিং ডাক্ট এবং কালেক্টিং টিউবিউল বের হয়। তাহলে এই হচ্ছে কথাবার্তা। তাহলে ইউরেটারিক বার্ড থেকে কী কী তৈরি হইলো? প্রথমে ইউরেটারিক বার্ডের যেটা মূল অংশ, যেটা তৈরি হয়েছে আমাদের ইন্টারমিডিয়েট মেসোডার্ম বা মেসোনেফ্রিক ডাক্ট থেকে, সেটাকে আমরা বলতেছি ইউরেটার। সেটা ডেভেলপমেন্টলি ইউরেটার হবে। আর যেটা ঢুকলো সেটা প্রথমে ডিভাইড হয়েছে, সেটা হলো মেজর কেলিক্স। যেটা ঢুকেছে সেটা হচ্ছে পেলভিস, দুই ভাগে ভাগ হলো, সেটা মেজর কেলিক্স। মেজর কেলিক্সটা আরও যে কতগুলো ভাগ হলো সেটা হচ্ছে মাইনর কেলিক্স। তারপর এখান থেকে অনেক কালেক্টিং টিউবিউল 1 to 3 মিলিয়ন কালেক্টিং টিউবিউল তৈরি হয়েছে। আশা করি যে কালেক্টিং পার্টের যে অংশটুকু সেটা আমরা বুঝতে পেরেছি। এবার আসি ডেভেলপমেন্ট অফ এক্সক্রেটরি সিস্টেম। এক্সক্রেটরি সিস্টেমের মধ্যে একদম শুরুতে কালেক্টিং টিউবিউল তো আমাদের তৈরি হয়ে গেছে। এখন সেই কালেক্টিং টিউবিউলটা কীভাবে নেফ্রনের যে আরও অনেকগুলো পার্ট আছে, মানে পিসিটি, লুপ অফ হ্যানলি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, গ্লোমেরুলাস, বোমেন্স ক্যাপসুল, এগুলা কীভাবে তৈরি হয় এটা সম্পর্কে জানতে হবে। মানে দেখো, আমরা কিডনি সম্পর্কে কী পড়ি? প্রথমে হচ্ছে কিডনিতে যখন ইউরিন তৈরি হয় তখন আমরা এইভাবে পড়ি যে গ্লোমেরুলাস, এখানে ব্লাড আসতেছে, আসার পরে এই হয়ে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, হ্যান্ডিল লুপ, এভাবে গিয়ে তারপর হচ্ছে শেষ পর্যন্ত কোথায় যায়? শেষ পর্যন্ত হচ্ছে পেলভিসের মধ্যে যায়, সেখান থেকে ইউরেটার, ইউনারি ব্লাডার, ইউরেথ্রা। এটা হচ্ছে ইউরিন তৈরির পাথওয়ে। আর কিডনি ডেভেলপমেন্টের পাথওয়ে কিন্তু তার হুবহু অপোজিট। অর্থাৎ সবার আগে তৈরি হয় এখানে তোমার ইউরেটার, পেলভিস, তারপরে মেজর কেলিক্স, মাইনর কেলিক্স, তারপর হচ্ছে কালেক্টিং টিউবিউল। সেখান থেকে তৈরি হয় কালেক্টিং টিউবিউলের মাথায় এখানে কিছু মেটানেফ্রিক টিস্যু ক্যাপ থাকে, মেটানেফ্রিক টিস্যু ক্যাপ, এখানে হচ্ছে কাভার থাকে। এই যে আমাদের কালেক্টিং টিউবিউলটা আছে, এই কালেক্টিং টিউবিউলের প্রভাবে বলা হয়েছে ইন্ডাকটিভ ইনফ্লুয়েন্স, অর্থাৎ এর প্রভাবে এখানে যে মেটানেফ্রিক টিস্যু ক্যাপ আছে, এই টিস্যু ক্যাপটা রেনাল ভেসিকলে কনভার্ট হয়। রেনাল ভেসিকল, এই রেনাল ভেসিকল থেকে পরবর্তীতে তৈরি হবে এস শেপ। কীভাবে এস হয়েছে জানি না, যাই হোক এটাকে এস বলতেছি আমরা, হয়তো কোনো একভাবে এটাকে এস বলা যায়। তো এস শেপড টিউবিউল তৈরি হয়েছে, যেটাকে আমরা এস শেপ টিউবিউল তৈরি হয়েছে, এবং এর আশেপাশে ক্যাপিলারি তৈরি হয়। এই ক্যাপিলারি গ্রোজ এট ওয়ান এন্ড অফ দ্য এস শেপ টিউবিউল। এই যে এস শেপ টিউবিউলের এক সাইডে এখানে হচ্ছে ক্যাপিলারি তৈরি হয়েছে। এই ক্যাপিলারি যে জায়গাটা তৈরি হয় সেটা হচ্ছে গ্লুমেরুলি বলতেছে। তাহলে এখানে আমরা ছবিতে আরেকবার দেখব, কালেক্টিং টিউবিউল একে কাভার করে রাখে ডিস্টালি মেটানেফ্রিক টিস্যু ক্যাপ। মেটানেফ্রিক টিস্যু ক্যাপটা কালেক্টিং টিউবিউলের ইন্ডাকটিভ ইনফ্লুয়েন্সের জন্য রেনাল ভেসিকলে কনভার্ট হয়, কিছু সেল ক্লাস্টার মিলে। এই রেনাল ভেসিকলটা এস শেপ টিউবিউলে কনভার্ট হয়। এই এস শেপ টিউবিউলের এক মাথা তো লাগছে এখানে আমাদের কালেক্টিং টিউবিউলে, আর এক মাথা লাগে যেখানে, সেটা হচ্ছে কিছু ক্যাপিলারি এসে আরেক মাথায় যুক্ত হয়, এবং সেই ক্যাপিলারির মধ্যে গ্লোমেরুলাস, মানে এটা শেষ পর্যন্ত গ্লোমেরুলাস ফর্ম করে আর কি। এর ফলে আলটিমেটলি আমাদের নেফ্রনটা তৈরি হয়ে গেল। দেখো নেফ্রন কিন্তু তৈরি হয়েছে, এই যে গ্লোমেরুলাস তৈরি হয়ে গেল, এখানে আমাদের এস শেপ টিউবিউল আছে, এবং এটা হচ্ছে কালেক্টিং টিউবিউল। পরবর্তীতে এই যে আমাদের এস শেপ টিউবিউলটা, এই এস শেপ টিউবিউলটা কয়েকবার পেঁচায় যায়। প্রক্সিমাল এন্ড অফ ইচ নেফ্রন ফর্মস বোমেন্স ক্যাপসুল, এবং ডিস্টাল এন্ড অফ ইচ নেফ্রন কানেক্টস উইথ দ্য কালেক্টিং টিউবিউল। এরপরে এটা হচ্ছে তোমার লেংথে বড় হয়, দু একটা প্যাচ খায়। একটা প্যাচ হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, তারপর হচ্ছে কিছুটা নিচের দিকে আসে লুপ অফ হ্যানলি, আর তারপরে আরও একটা প্যাচ খায়।
ডিসটাল কনভলিউটেড টিউবিউল। কেন পেজ খায় বা কীভাবে পেজ খায় সেটার মেকানিজম কিন্তু বলে দেওয়া নাই। ওকে, আই গেস বোঝা গেছে। আমরা এতক্ষণ পড়লাম কিডনির দুইটা পোর্শন, একটা কালেক্টিং সিস্টেম আর একটা সিক্রেটরি সিস্টেম। কালেক্টিং সিস্টেমটা ইউরেটারিক বাড এখান থেকে তৈরি হয়েছে, এই ফিগারটার কথা মনে রাখতে হবে, এটা পরীক্ষায় রাখতে হবে। আর মেটানেফ্রিক সিস্টেম বা মেটানেফ্রোজ এখান থেকে তৈরি হয়েছে সিক্রেটরি সিস্টেমটা। এই হচ্ছে কাহিনী। এবার কিডনিটা আসলে কোন লেভেলে তৈরি হয় তুমি দেখো যে এই যে আমরা একটু আগে ফিগারটা দেখলাম, এই লেভেলে কিডনি তৈরি হয়েছে, তাই না? এটা কোন লেভেল? স্যাক্রাল লেভেল বা পেলভিক লেভেল। এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের কী বলা যায়, ক্লোয়েকা। এখান থেকে পরবর্তীতে জানবা যে ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, এই জিনিসগুলো তৈরি হয়। সো তারপর হচ্ছে রেকটাম তৈরি হয়। তো এই লেভেলে তো কিডনিটা থাকে না। কিডনি কোথায় থাকে? মোটামুটি বলা যায় T12 থেকে L3 লেভেলে, L3 ভার্টিব্রা লেভেলে। তাহলে আমরা দেখতেছি থোরাসিক থেকে লাম্বার এই রিজনে থাকতেছে, এই স্যাক্রাল লেভেলে থাকতেছে না, তৈরি হইতেছে এখানে। তাহলে এখান থেকে উঠে তারপর হচ্ছে উপরে উঠতে হবে। এই প্রসেসটা আর কি আমরা দেখবো যে কীভাবে কিডনি অ্যাসেন্ড করে। প্রসেস না অ্যাকচুয়ালি, আমরা দেখবো যে কেন অ্যাসেন্ড করে আর কি। তো এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ট অফ কিডনি। এবং তোমরা আরেকটা জিনিস পড়ো, সেটা হচ্ছে জেনিটালিয়াতে পড়ো ডিসেন্ট অফ টেস্টিস। তো অ্যাসেন্ট অফ কিডনি, ডিসেন্ট অফ টেস্টিস দুইটাই খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, অ্যাসেন্ট অফ কিডনির প্রথম কথা হচ্ছে আগে যখন তৈরি হয়েছে, ফর্মেশন হয়েছে, তখন কিন্তু এটা অনেকটা কার্ভ হয়ে থাকে, মানে বডিটা অনেক গুজে হয়ে থাকে। যখন আস্তে আস্তে ডেভেলপমেন্ট আরও বেশি হবে, তখন কিন্তু আস্তে আস্তে মাথাটা উপরের দিকে তোলা শুরু করবে। এই কার্ভেচারটা কিন্তু আর এরকম থাকবে না, কার্ভেচারটা চেঞ্জ হবে। এই কার্ভেচারটা চেঞ্জ হওয়ার কারণে এবং বডির গ্রোথ হওয়ার কারণে লাম্বার এবং স্যাক্রাল রিজিয়নের কার্ভেচার কিন্তু চেঞ্জ হওয়ার কারণেই মূলত এই কিডনিটা কিছুটা তার মানে আপাতভাবে আগে যতটুকু নিচে ছিল এখন তো তার চেয়ে বেশি উপরে উঠবে, তাই না? এটা একটা বিষয়, এটা একটা ফ্যাক্টরস। সেকেন্ড ফ্যাক্টরস, কন্টিনিউয়াস লেংথেনিং অফ দ্য ইউরেটারিক বাড। ইউরেটারিক বাডটা আস্তে আস্তে লেংথেনিং হয়। এই যে আমরা এখানে পড়ছিলাম এই ফিগারে যে ইউরেটারিক বাড, সরি এটা না, হ্যাঁ এটাই ইউরেটারিক বাড। এটা কিন্তু আস্তে আস্তে লেংথেন হইতে পারে। আর লেংথেন যদি হইতে পারে সেক্ষেত্রে এখানে তৈরি হোক, সেটা কিন্তু ইউরেটারিক বাড যদি কিডনি এখানেও চলে যায় তাও কিন্তু সে যেহেতু লম্বা হইতেছে কন্টিনিউয়াস, সুতরাং সেখান থেকে ইউরিনটাকে নিয়ে এইখানে তৈরি হওয়া ইউরিনারি ব্লাডারের মধ্যে সাপ্লাই দিতে পারবে আলটিমেটলি শেষ পর্যন্ত। যদি এটা এখানে লম্বা না হইতো, এখানে এই লেভেল পর্যন্ত থাকতো, তাহলে কিন্তু কিডনি আর বেশি উপরে উঠতে পারতো না, এখানে থেকে যেত। তাহলে ইউরেটারের লেংথ এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। লেংথেনিং অফ ইউরেটারিক বাড এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় কিডনির অ্যাসেন্ট করার ক্ষেত্রে। টু লিটল পেলভিক ক্যাভিটি ফর অ্যাকোমোডেশন অফ দ্য রেনাল গ্রোথ। কিডনি মোটামুটি ভালোই একটা বড় সড়ো অর্গান। এর পাশাপাশি এখানে ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, রেকটাম, অ্যানাল ক্যানেল এত কিছু আছে। ফিমেলের ক্ষেত্রে ভেজাইনা, ইউটেরাস, ফেলোপিয়ান টিউব এত কিছু আছে যে এই লেভেলে আসলে কিডনিকে রাখা পেলভিক ক্যাভিটির জন্য উচিত হবে না, কারণ এখানে পেলভিক ক্যাভিটিতে ওই লেভেলের স্পেস নাই, ফলে কিডনি খুব বেশি গ্রোথ পাবে না। এটা একটা বিষয়। ফোর্থ ফ্যাক্টর হলো কিডনি এসেন্স ইন সার্চ অফ বেটার নিউট্রিশন। যখন পেলভিক রিজনে থাকে, কিডনি যদি সত্যি পেলভিক রিজনে থাকতো, কিডনির এসেন্স যদি না হইতো, তাহলে কিডনি সাপ্লাই পাইতো মিডিয়ান স্যাক্রাল আর্টারি। মিডিয়ান স্যাক্রাল আর্টারি অ্যাবডোমিনাল আর্টারির একটা ব্রাঞ্চ বিফোর বাইফার্কেশন। তো এই মিডিয়ান স্যাক্রাল আর্টারি এটা কিন্তু মোটামুটি যথেষ্ট নিচে এবং খুব বেশি ব্লাড সাপ্লাই ওখানে আসে না। বাট যখন সে অ্যাসেন্ড করে তখন সে রেনাল আর্টারির মাধ্যমে সাপ্লাই পায়। আমরা জানি রেনাল আর্টারির মাধ্যমে প্রতি মিনিটে 1200 ml ব্লাড কিডনির মধ্যে প্রবেশ করে। 1200 ml ব্লাড, এই এত পরিমাণ ব্লাড কিডনির মধ্যে যাওয়া কি দরকার না? অবশ্যই দরকার, কারণ যত বেশি ব্লাড কিডনির মধ্যে যাবে তত বেশি ফিল্ট্রেশন হবে, আর যত বেশি ফিল্ট্রেশন করাটাই তো কিডনির মেইন কাজ। এবং তার পরবর্তীতে সেখানে রিঅ্যাবজর্পশন, সিক্রেশনের মাধ্যমে শেষ পর্যন্ত ইউরিনটা তৈরি হবে। তো এই যে কিডনি, তার মেইন যে কাজ, এটা সম্ভব হবে তখনই যখন তার মধ্যে বেশি বেশি ব্লাড সাপ্লাই হবে। যেহেতু রেনাল আর্টারির মধ্যে ব্লাড সাপ্লাই অনেক বেশি, কারণ এটা হচ্ছে একদম অ্যাবডোমিনাল এওর্টার ডিরেক্ট লেভেলে আছে, হরাইজন্টাল মানে ডিরেক্ট ইকুয়াল লেভেলে আছে। আর মিডিয়ান স্যাক্রাল আর্টারি হচ্ছে অ্যাবডোমিনাল এওর্টা থেকে অনেক নিচের একটা ব্রাঞ্চ, মিডিয়ান স্যাক্রাল আর্টারি। সো এখানে খুব বেশি আর্টারি সাপ্লাই হয় না, ব্লাড সাপ্লাই হয় না। তো এখানে নিউট্রিশনটা কম পরিমাণে পাবে
এখানে নিউট্রিশনটা বেশি পরিমাণে। তার চেয়ে বড় কথা হচ্ছে কিডনির মধ্যে যে মেইন ফাংশন, যে সে কিডনির মানে যে ব্লাডটা আছে সেই ব্লাডটাকে সে ফিল্ট্রেট করবে, সেই ফিল্ট্রেশন করাটার জন্য তার জন্য রিস্কি হয়ে যায় বা খুব বেশি সে করতে পারে না। রেনাল আর্টারির মাধ্যমে সাপ্লাই পাওয়ার কারণে কিডনি এত ভালো ফিল্ট্রেশন করতে পারে এবং এত বেশিবার ফিল্ট্রেশন করতে পারে। সো এই হচ্ছে কিডনি রেসেন্ট করার কিছু ফ্যাক্টর। তারপর আসো রোটেশন অফ কিডনি। যখন ডেভেলপমেন্ট ঘটে তখন কিডনির যে কিডনির হাইলামটা থাকে ভেন্ট্রালি, কিডনির হাইলামটা ভেন্ট্রালি থাকে। ওকে, আর যখন সে পার্মানেন্ট পজিশনে চলে যায় তখন সে মিডিয়াল রোটেশন চলে যায়। মানে এটা তো দেখছো হয়তো সারা জীবন যারা কিডনি দেখছো। ফর এক্সাম্পল এটা যদি কিডনি হয় তাহলে মিডিয়ালি, এখানে আমার কিডনি ভালো হয় নাই, আর একটু বড় করে দিলে হয়তো ঠিক ছিল। সো এই যে আমাদের হাইলামটা আছে, এই হাইলামটা তো এদিকে থাকবে। তো এই যে হাইলামটা এটা কোন দিকে ডিরেক্টেড, এটা যদি বডি হয় তাহলে এটা হচ্ছে মিডিয়ালি ডিরেক্টেড। তো মিডিয়ালি যেহেতু ডিরেক্টেড, এটা হচ্ছে কখন হয় পার্মানেন্ট পজিশনে চলে আসলে। আর যখন একদম এমব্রায়ো অবস্থায় থাকে, প্রথম কিডনি প্রথম ডেভেলপমেন্ট হচ্ছে, তখন সে হাইলামটা ভেন্ট্রালি মুভ করে থাকে। ওকে, এরপর আছি কিডনির ফাংশন কী। কিডনির ফাংশন তো আমরা সবাই জানি, সেটা বড় কথা না। আমরা এখানে এমব্রায়োলজি যেহেতু পড়তেছি, সুতরাং আমাদের জানা দরকার যে কিডনির ফাংশনটা কবে শুরু হয়। হলো 12 উইকের দিকে শুরু হয়। আচ্ছা, এবং ইউরিন ইজ পাসড ইনটু দ্য অ্যামনিওটিক ক্যাভিটি অ্যান্ড মিক্সেস উইথ দ্য অ্যামনিওটিক ফ্লুইড। আচ্ছা, অ্যামনিওটিক ফ্লুইড যখন আমরা পড়বো, আমরা জানি যে আমাদের যখন বডি ক্যাভিটি পড়ি সেই ক্ষেত্রে আমাদের কিছু অ্যামনিয়ন, কোরিয়ন, অ্যালান্টয়েডস এবং ইয়কসেক, এই চারটা আমাদের ভ্রূণীয় ঝিল্লি আছে, প্লাসেন্টাল মেমব্রেন। এই প্লাসেন্টাল মেমব্রেনগুলার থেকে অ্যামনিয়ন যেটা আছে সেখান থেকে কিছু ফ্লুইড সিক্রেট হয়, সেটাকে আমরা অ্যামনিওটিক ফ্লুইড বলি। অ্যামনিওটিক ফ্লুইডের কিছু সোর্স আছে, যেমন একটা হচ্ছে ইউরিন। এছাড়া অ্যামনিওটিক ফ্লুইডের আরও সোর্স আছে অ্যামনিওব্লাস্ট। তো ওইগুলো আমাদের একটু জানা লাগবে। অ্যামনিওটিক ফ্লুইডটা, ইউরিনটা যখন অ্যামনিওটিক ক্যাভিটিতে যায় তখন এটা অ্যামনিওটিক ফ্লুইডের সাথে মিক্স হয়ে যায়। দিস ফ্লুইড ইজ সোয়েলড বাই দ্য ফিটাস অ্যান্ড রিসাইকেলস থ্রু দ্য কিডনি। সে যেটা ইউরিন দিয়ে বের করলো সেটা অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে যে অ্যামনিওটিক ফ্লুইড হয়ে গেছে, সেই অ্যামনিওটিক ফ্লুইডটা কিন্তু সে আবার খায়, মানে নিজের ইউরিনটা নিজেই খাচ্ছে। ঠিক আছে, ফুললি ইউরিন না, সেটা অ্যামনিওটিক ফ্লুইডের সাথে মিশে যায়, স্টিল এটা নিজের ইউরিনটা সে নিজেই কিন্তু খায়। During fetal life, the kidneys are not responsible for the excretion of waste products since the placenta serves this function. Fetal life এ কিডনি রেসপন্সিবল না ওয়েস্ট প্রোডাক্টের জন্য, কারণ তখন কিডনি ফাংশনটা কে করে থাকে, প্লাসেন্টা করে থাকে। তাহলে ফিটাল লাইফে এই এক্সট্রাকশনের মূল কাজটা আসলে কে করার দায়িত্ব নেয়, প্লাসেন্টাটাই এই দায়িত্বটা নিয়ে থাকে। আর নেফ্রনগুলো ফর্মেশন হয় বাড়তে আগ পর্যন্তই, এর পরবর্তীতে নেফ্রনের সংখ্যা আর বৃদ্ধি পায় না, গ্রোথে বড় হতে পারে। ইউরিন প্রোডাকশন শুরু হয় 12 উইকের দিকে। আচ্ছা, আমরা দেখলামই মাত্র যে 12 উইকের দিকে কিডনি ফাংশন করা শুরু করে, তাহলে ইউরিন প্রোডাকশনও শুরু হয় 12 উইকের দিকে। আর গ্লোমেরুলার ক্যাপিলারিস, এটা ডিফারেন্সিয়েশন শুরু হয় হচ্ছে 10 উইকের দিকে। এজেনেসিস অফ দ্য কিডনি ইজ নট ফ্যাটাল ফর ফিটাস বাট ইজ ফ্যাটাল ফর নিউবর্ন বেবি। কিডনির এজেনেসিস মানে হচ্ছে কিডনি তৈরি না হওয়া, কিডনির অ্যাবসেন্ট। জেনেসিস মানে তৈরি, আর এজেনেসিস মানে তৈরি হয় না, তার মানে কিডনি তৈরি হয় নাই। এটা ফিটাসের জন্য ফ্যাটাল না, কারণ ফিটাসের আসলে কিডনি দরকারও নাই, তার এক্সপ্রেশন করার জন্য প্লাসেন্টা আছে। বাট ফ্যাটাল ফর নিউবর্ন বেবি তখন কিন্তু তার আর কোনো কিডনি নাই, আর কিডনি নাই তার মানে তার এক্সক্রেটরি কোনো সিস্টেমও নাই। এক্সক্রেটরি সিস্টেমের মাধ্যমে সে ব্লাডটাকে কিন্তু করতে পারতেছে না, ফিল্ট্রেশন করতে পারতেছে না, সুতরাং তার জন্য সেটা ডেঞ্জারাস। কিন্তু ফিটাস অবস্থায় সম্ভব, মানে খুব বেশি অসুবিধা নাই, খুব বেশি ওর কোনো প্রয়োজনই নাই কিডনির। কনজেনিটাল পলিসিস্টিক কিডনি মে ডেভেলপ। পলিসিস্টিক কিডনি হচ্ছে একটা কনজেনিটাল অ্যানোমালিস, সেটা নিয়ে আমরা আলাদা ভিডিওতে পড়ব, কারণ সকল এমব্রায়োলজিক্যাল ডিসঅর্ডার সেগুলো নিয়ে আমার আলাদা প্লেলিস্ট বানানোর ইচ্ছা আছে। ওকে, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কিডনি। তো কিডনির পার্টগুলো আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। কিডনির দুইটা সিস্টেম, একটা হচ্ছে এক্সক্রেটরি সিস্টেম আর একটা কালেক্টিং সিস্টেম। আশা করি এই জিনিসটুকু আমরা বুঝতে পেরেছি। এবার আমরা ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রা সম্পর্কে পড়ব। তো কথা হলো আমরা ক্লোয়েকা বলতে কী বুঝি। আমরা এই ছবিটা যদি ভালো করে দেখি, এই ছবিটা আমরা
জীবনে প্রথমবার এবং শেষবার দেখব না, এই ছবিটা অনেকবার দেখা হবে। ছবিগুলোর আমি পার্টসগুলো যদি একটু বলি, এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইয়ক স্যাক, এটা হলো ভাইটালাইন ডাক্ট, এটার নাম হচ্ছে অ্যালান্টয়েস, এবং এটা হচ্ছে লিভার বাড। এদিকে বাক্যোফেরেঞ্জিয়াল মেমব্রেনের রেমনেন্ট আছে। এখানে লাং বাড দেখা যাচ্ছে, লাং বাডের নিচে এখানে হার্টের ডেভেলপমেন্ট শুরু হবে। এখানে প্লোরাল ক্যাভিটির পেরিকার্ডিয়াল ক্যাভিটি, এটা মিড গাট, এদিকে আছে ফোর গাট, এদিকে হাইন্ড গাট, এবং এখানে অ্যালান্টয়েসের পরের যে অংশটুকু সেটা হাইন্ড গাটের যে পার্ট সেটাকে আমরা ক্লোয়েকা বলে থাকি। ওকে, আচ্ছা, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে এমনিওটিক ক্যাভিটি। এই আর কি আমাদের মোটামুটি এই ছবিটার ডিসক্রিপশন। এখন আসো ক্লোয়েকা, দ্য পার্ট অফ হাইন্ড গাট কর্ডাল টু দ্য অ্যাটাচমেন্ট অফ অ্যালান্টয়েস ইজ কল্ড ক্লোয়েকা। এই সাইডটা হচ্ছে ক্রেনিয়াল পার্ট, এই সাইডটা হচ্ছে কর্ডাল পার্ট। আমরা যখন হেডনেক করব তখন কিন্তু এখানে আমরা দেখবো আর কি যে ক্রেনিয়াল পার্টের মধ্যে হেডনেকের ডেভেলপমেন্টটা কীভাবে ঘটে। তো আমাদের আপাতত যেহেতু এ নিয়ে আলোচনা নাই, সো আমরা এগুলো নিয়ে আলোচনা করব না। আমরা জাস্ট এখানে ক্লোয়েকার পার্টটুকু নিয়ে আলোচনা করবো, আমাদের মূল প্রায়োরিটি সেটা। তো ক্লোয়েকাটা দেখো, এই ছবিটাই আমি জাস্ট একটু, ধরো এমব্রায়োটা এইভাবে ছিল, আমি ওটাকে 90 ডিগ্রি কোণে রোটেট করলাম। এটা যদি আমি রোটেট করি তাহলে কেমনে হয়, এইটা জাস্ট এরকমভাবে হবে। এইদিকে আমাদের আছে, এটা হচ্ছে এই যে অ্যালান্টয়েসটা, এই যে অ্যালান্টয়েসটা, এবং এটা হচ্ছে আমাদের সেই ক্লোয়েকা। তো এই ক্লোয়েকাটা, এখানে ক্লোয়েকার মাঝখানে তৈরি হবে ইউরোরেক্টাল সেপ্টাম। ইউরোরেক্টাল সেপ্টামের কারণে ক্লোয়েকাটা দুইটা পার্টে ভাগ হবে। এর মধ্যে এটা হচ্ছে ভেন্ট্রাল সাইড, এবং ভেন্ট্রাল সাইড কোনটা, এটা হচ্ছে ভেন্ট্রাল সাইড, আর এটা ডরসাল সাইড। তো ভেন্ট্রাল সাইডটা তৈরি করবে প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস, এখানে এটা তৈরি হলো প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস, আর এটা হচ্ছে প্রিমিটিভ রেকটাম। তাহলে তৈরি হলো দুইটা পার্ট, কি পার্ট, প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস, আর এটা হচ্ছে প্রিমিটিভ রেকটাম। এর মধ্যে এই যে মাঝখানে আমাদের এই পার্টটা, এটার নাম কি, ইউরোরেক্টাল সেপ্টাম। এই ইউরোরেক্টাল সেপ্টামটা পরবর্তীতে পেরিনিয়াল বডি ফর্ম করে। কেউ যদি ইউরিনারি সিস্টেম গ্রস না পড়ে এমব্রায়োলজি পড়তে আসো, তাহলে এই ভিডিও কোনোভাবে বোঝা সম্ভব না। তো অবশ্যই ইউরিনারি সিস্টেমের গ্রস পড়ে তারপর এখানে এসে পড়তে হবে, এমব্রায়োলজির ডেভেলপমেন্টগুলো পড়তে হবে। তো ইউরোরেক্টাল সেপ্টাম এটা ফর্ম করে আলটিমেটলি পেরিনিয়াল বডি। আর এই যে আমাদের ইউরোজেনিটাল সাইনাস আছে এবং প্রিমিটিভ রেকটাম আছে, এই প্রিমিটিভ রেকটাম দিয়ে রেকটাম তৈরি হয়। আর ইউরোজেনিটাল সাইনাস দিয়ে, ইউরোজেনিটাল সাইনাসের আবার কিছু পার্টস আছে, আমরা এই ছবিটা আবার দেখবো। এই যে ক্লোয়েকার দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ইউরোজেনিটাল সাইনাস আর এটা ইউরোরেক্টাল ক্যানেল বা প্রিমিটিভ রেকটাম। তো এই ইউরোজেনিটাল সাইনাস নিয়ে আমাদের আজকের ভিডিওতে আলোচনা। এটা আমরা ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে পড়ি। ইউরোজেনিটাল সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়, আপার লার্জেস্ট পার্ট, পেলভিক পার্ট এবং ফেলিক পার্ট। এই যে আমরা এই ছবিতেই দেখব যে এখানে তো তৈরি হয়েছে, এই যে এই পার্টটুকুর নাম হচ্ছে আপার লার্জেস্ট পার্ট, এই পার্টটুকুর নাম হলো পেলভিক পার্ট, এবং এই পার্টটুকুর নাম হলো ফেলিক পার্ট। আচ্ছা, তো এই আপার লার্জেস্ট পার্টের আবার দুইটা ভাগ আছে, মানে আপার পার্ট এবং লোয়ার পার্ট। আপার লার্জেস্ট পার্টেরই দুইটা পার্ট, একটা আপার পার্ট আর একটা লোয়ার পার্ট, ঠিক আছে। আপার পার্টটা থেকে তৈরি হয় ইউরিনারি ব্লাডার, এবং লোয়ার পার্টটা থেকে তৈরি হয় প্রি প্রস্টেটিক ইউরেথ্রা এবং প্রস্টেটিক ইউরেথ্রা সবটা না, অ্যাভোভ কলিকুলাস সেমিনালিস। আমি আবারও বলতেছি, গ্রস অবশ্যই দেখে আসি, তারপর হচ্ছে এটা পড়তে হবে। প্রস্টেটিক ইউরেথ্রা অ্যাভোভ কলিকুলাস সেমিনালিসের পর্যন্ত তৈরি হয় আপার লার্জেস্ট পার্ট, আর তারপরে পেলভিক পার্ট যেটা আছে সেখান থেকে তৈরি হয় প্রোস্টেটিক এবং মেমব্রেনাস ইউরেথ্রা। ফেলিক পার্ট থেকে তৈরি হয় ফেলিক পার্ট অফ ইউরেথ্রা বা পিনাইল পার্ট অথবা স্পঞ্জি পার্ট অফ ইউরেথ্রা। আচ্ছা, কথা হলো, আমি কি ইউরেথ্রার পুরাটুকু ডেভেলপমেন্ট করতে পারবো এই ইউরোজেনিটাল সিস্টেম থেকে? দেখো, ইউরোজেনিটাল সিস্টেমের যে ইউরেথ্রার পার্টটুকু আছে, ইউরেথ্রা কিন্তু ডেভেলপমেন্ট, ইউরেথ্রার 4টা পার্ট আছে। প্রথম পার্ট প্রি প্রস্টেটিক ইউরেথ্রা, তারপরে প্রস্টেটিক ইউরেথ্রা, এটা আবার দুই ভাগ, কলিকুলাস সেমিনালিসের আগ পর্যন্ত
থার্ডলি এখানে হচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রা, ফোর্থলি এখানে আছে আমাদের পিনাইল ইউরেথ্রা। আচ্ছা, এর মধ্যে প্রিপ্রোস্টেটিকটা আমরা দেখলাম, এখানে আপার লার্জেস্ট পার্ট যেটা ছিল সেই আপার লার্জেস্ট পার্ট। আচ্ছা, এটাকে কিন্তু ভেসিক্যাল পার্টও বলে, এটা তৈরি হয় ভেসিক্যাল পার্ট থেকে, ভেসিক্যাল পার্টের লোয়ার হাফ মানে লোয়ার পার্ট। থেকে কলিকুলা সেমিনালিসের আগ পর্যন্ত, এতটুকু পর্যন্ত ভেসিক্যাল পার্ট অফ লোয়ার পার্ট, কলিকুলা সেমিনালিসের নিচ থেকে, এবং মেমব্রেনাস ইউরেথ্রা, এই দুইটা তৈরি হয় কই থেকে? এই পেলভিক পার্ট থেকে। আর পিনাইল ইউরেথ্রা আবার গ্ল্যান্স পেনিসের আগ পর্যন্ত, এটার আগ পর্যন্ত তৈরি হয় ফেলিক পার্ট থেকে, এবং টার্মিনাল ফসা সহ শেষ পর্যন্ত একদম লাস্টের যে পার্টটুকু আছে সেই পার্টটুকু কিন্তু একটোডার্ম থেকে তৈরি হয়। কেমন? আশা করি যদি গ্রস করা থাকে ইউরেথ্রার তাহলে এই জিনিসটা খুব ভালোভাবে বোঝার কথা। আর বাকি থাকলো আমাদের ইউরিনারি ব্লাডারটা ডিটেলস। ইউরিনারি ব্লাডার দেখো আমরা অলরেডি পড়ে ফেলছি। ইউরিনারি ব্লাডারটা হচ্ছে ভেসিক্যাল পার্ট অথবা আপার লার্জেস্ট পার্ট অফ ইউরোজেনিটাল সাইনাস থেকে। তো এখানে কিছু কথা আছে যে ইউরিনারি ব্লাডারের মধ্যে আমরা একটা জিনিস জানি যে ট্রাইগোন অফ ব্লাডার। এই ট্রাইগোন অফ ব্লাডারটা শুরুর দিকে মেসোনেফ্রিক ডাক্ট থেকে তৈরি হওয়ার কারণে এটা মূলত মেসোডার্ম হিসেবে থাকে, কিন্তু পরবর্তীতে এটা এন্ডোডার্ম হয়ে যায়। তো এটা যদি ইউরিনারি ব্লাডার হয়, ইউরিনারি ব্লাডারের পুরাটুকুই আসলে এন্ডোডার্ম। এখানে দেখো এটা হচ্ছে মেসোনেফ্রিক ডাক্ট, এটা হলো ইউরেটারিক বাড। এটা ইউরেটারিক বাড মানে কি? সেটা আসলে ইউরেটার হবে, ইউরেটার হয়ে সেটা তো আমাদের ইউরিনারি ব্লাডারের মধ্যেই ড্রেন করবে, তাই না? ইউরিনারি ব্লাডারের মধ্যে ড্রেন করবে, এবং ট্রাইগোনের যে দুইটা অ্যাঙ্গেল আছে, ট্রাইগোনের দুই অ্যাঙ্গেলের মধ্যেই যে সে ড্রেন করে, দুই অরিফিসের মধ্যে। আচ্ছা, এখন কথা হলো এই যে ট্রাইগোনটা ফরমেশন হয় এটা মূলত মেসোনেফ্রিক ডাক্টের, এখানে একটা টার্ম আছে, টার্মটা হচ্ছে ইনকর্পোরেশন অফ মেসোনেফ্রিক ডাক্ট, মানে হচ্ছে মেসোনেফ্রিক ডাক্টটা ভিতরের দিকে ঢুকে যাওয়া। এই ট্রাইগোনের ভিতর ইউরিনারি ব্লাডারের ভিতরে ঢুকে যে এটা কী করে এখানে একটা ইনকর্পোরেট করে, যার ফলে ট্রাইগোনটা তৈরি হয়। দেখো এটা কিন্তু এটার জায়গায় আছে, এটার জায়গায় আছে। কিডনি কিন্তু আস্তে আস্তে অ্যাসেন্ড করা শুরু করে, কিডনি আরও উপরে ওঠার পরে তখন আগে এটা এই লেভেলে ছিল, তখন এই লেভেলে আসছে, এরপরে আরও কিডনি উপরে উঠলো। এটা কিন্তু এর জায়গায় থাকলে এটা এই লেভেলেই আছে, ধরো এইটা যে লেভেলে এটা এই লেভেলেই, এটা যে লেভেল এটা এই লেভেল, এটা এই লেভেল এবং এটা এই লেভেল, কিন্তু কিডনিটা উপরে উঠে গেছে। আর কিডনি যেহেতু উপরে উঠছে সুতরাং ইউরেটার তো এখানে কিডনি স্বাভাবিকভাবে ওই অবস্থা নিয়ে আছে, কিন্তু এই যে মেসোনেফ্রিক ডাক্ট সে একই জায়গাতে আছে, কিন্তু এই জায়গাটাতে সে আলটিমেটলি ইনকর্পোরেট করে আছে, ফলে এখানে তৈরি হয়েছে ট্রাইগোন অফ ব্লাডার। প্রথম অবস্থায় ইনিশিয়ালি এটা মেসোডার্ম হিসেবে থাকে, পরবর্তীতে সে এন্ডোডার্মে কনভার্ট হয়ে যায়। এই জন্য পুরা ইউরিনারি ব্লাডার এটাই কিন্তু এন্ডোডার্মের পার্ট, নট মেসোডার্মের পার্ট। ওকে, আচ্ছা, এতটুকু পর্যন্তই আমাদের ছিল ইউরিনারি সিস্টেম সম্পর্কে। আশা করি বোঝাতে পেরেছি। ক্লিনিক্যাল যে পার্টটুকু আছে সেটা নিয়ে আমরা আলাদা ভিডিও বানাতে পারবো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট একটা জিনিস থাকে যেটা হচ্ছে ইউরিনারি ব্লাডারের অ্যাপেক্স। ইউরিনারি ব্লাডারের অ্যাপেক্স এইটা কানেক্টেড থাকে অ্যালান্টোয়াসের সাথে, আম্বিলিকাসের সাথে কিসের মাধ্যমে? ইউরেকাসের মাধ্যমে। এই ইউরেকাসটা পরবর্তীতে যখন পারসিস্ট করে, মানে ইউরেকাসের রেমনেন্টটা হলো মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট। যখন গ্রোস পড়ো তখন ইউরিনারি ব্লাডার সম্পর্কে একটা জিনিস পড়া হয় যে ইউরিনারি ব্লাডারের মধ্যে অনেকগুলো লিগামেন্ট থাকে, ট্রু লিগামেন্ট, ফলস লিগামেন্ট, কিছু ফোল্ড থাকে, ফোল্ডগুলোকে ফলস লিগামেন্ট বলে।
তার মধ্যে থ্রু লিগামেন্ট আছে, মিডিয়ান লিগামেন্ট, মিডিয়াল লিগামেন্ট, ল্যাটারাল লিগামেন্ট। এর মিডিয়ান লিগামেন্ট, মিডিয়ান আম্বিলিক্যাল লিগামেন্ট যেটা, এই মিডিয়ান আম্বিলিক্যাল লিগামেন্টটা হলো ইউরেকাসের রেমনেন্ট, ইউরেকাসের রেমনেন্ট। ঠিক আছে, ওকে। তো আমাদের আলোচনা এতটুকুই ছিল। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।